মিহু ভয়ে কেঁপে উঠল, কিন্তু তাও চুপ করে রইল। কি? চুপ, একদম চুপ। আবার জিজ্ঞেস করছো কি? মিহু এবার শব্দ করে কেঁদে দিল মেঘের বকা দেওয়ায়। মেঘ বিরক্ত হয়ে ওর দিকে তাকালো। মিহুর দিকে তাকাতেই ওর রাগ সব গলে পানি হয়ে গেল। বাচ্চাদের মতো নাক টানছে সামনে, আর ঝোট উলতে কাঁদছে। দুধে আলতা চেহারাটা লাল টমেটো হয়ে গেছে ফুলে। নাকের মাথাটা লাল টকটকে হয়ে আছে। দেখতে অনেক কিউট লাগছে ওকে। মেঘের ঠোঁটের কোণে স্মিত হাসি ফুটে উঠল। মুহূর্তেই আবার চেহারায় রাগী ভাব নিয়ে আসলো। ড্যাম ইট। মেঘ বেরিয়ে গেল মিহুর রুম থেকে। মেঘের পেছন পেছন লিনা আর মানিকও বেরিয়ে গেল। আশফি, আমিনা, নীল আর অনু মিহুকে সান্ত্বনা দিয়ে চলে গেল। মিহুর সাথে সাথে রুমের গেট লক করে দিল। ও আর নিচে যায়নি। মিহুর বাপি আর মাম্মাম মিলেই সব গেস্টদের বিদায় দিয়ে তারাও ফ্রেশ হয়ে নিল। মাম্মাম মিহুকে রাতে ডিনার করার জন্য ডাকতে গেলে মিহু সাফ মানা করে দেয় যে ও খাবে না। এরপর মিহুর মাম্মাম বাপি উভয়ই মিহুকে ডেকেছে খাওয়ার জন্য, কিন্তু মিহু রাজি হয়নি। ইনফ্যাক্ট ও রুমের দরজাই খোলেনি। মিহুর বাপি আর মাম্মাম মিহুর জেদের কাছে হার মেনে চলে গেল। এদিকে মিহুর কিছু ভালো লাগছে না। বারবার শুধু একটু আগে ঘটে যাওয়া ঘটনাই ভাবছে। ঘটনাটা মনে পড়তেই ওর পুরো শরীর শিউরে উঠেছে। মেঘ যদি আজ ঠিক সময় না আসতো তখন কি হতো ওর? বড় টেডিটার কোলে শুয়ে মাঝারি সাইজের টেডিটাকে জড়িয়ে ধরে ভাবছে ও। মেঘ যে ওকে ভালোবাসি কথাটা বলেছে ভাবতে ওর চেহারায় খুশির ঝলক দেখা দিল। মিহু আরও জড়সড় হয়ে টেডির কোলের ভেতরে ঢুকে গেল। মেঘের কথাগুলো ভেবে মুচকি মুচকি হাসছে ও। আজকে যখন মেঘ কিস করছিল তখন মনে এক অজানা অনুভূতি করা নাড়ছিল। অনুভূতিটা খুবই প্রখর ছিল। এমন অনুভূতি হচ্ছিল তখন মনে হয়েছিল সময়টা যদি এখানেই থেমে যেত তবে মন্দ হতো না। মেঘ যদি সত্যি আমাকে ভালোবাসে থাকে তাহলে এতদিন বলেনি কেন এই কথা? মনে হয় নার্ভাস ছিল খুব, তাই। হ্যাঁ, এটাই হবে হয়তো। ইস, আজকে মেঘকে ওভাবে থাপ্পড় মারাটা আমার একদম উচিত হয়নি। ও তো নিশ্চয়ই খুব রাগ করেছে আমার উপর। কিন্তু ও যে আমাকে কিস করলো তখন কিন্তু সত্যি বলতে আমার একটুও রাগ হয়নি, বরং ভালো লেগেছিল। এক অন্যরকম ভালো লাগা আর লজ্জা মিশ্রিত অনুভূতি কাজ করছিল। আচ্ছা, আমি ওকে নিয়ে এত কেন ভাবছি? তবে কি আমার মনে ও জায়গা করে নিয়েছে? আর এই অনুভূতি কি প্রথম প্রেমে পড়ার অনুভূতি বলা যায়? না না, আমি এসব কি ভাবছি? ধুর, ভাবছি তো ভাবছি, কি হয়েছে এতে? কিন্তু সত্যি কি এটা প্রথম ভালোবাসার অনুভূতি, নাকি অন্য কিছু? অন্য কিছু কী বা হবে? তারপরও নিজেকে কিছুদিন সময় দিয়ে দেখতে চাই আমি। এমনও তো হতে পারে এটা শুধু আমার ভালো লাগা। মিহু আমার নানান ধরনের কথাই ভাবছে। এসব ভাবতে ভাবতেই ও ঘুমিয়ে গেল। এদিকে মেঘ ভীষণ রেগে আছে মিহুর উপরে। কারণ একটাই, মিহু ওকে থাপ্পড় মেরেছে। আজ পর্যন্ত কেউ ওর গালে হাত তোলার সাহস পায়নি, কিন্তু আজ মিহু সেই সাহসটা দেখিয়েছে। ভাবতেই রাগ লাগছে মিহুর। হঠাৎ মনে পড়ল মিহুর থাপ্পড় মারার কারণটা। সাথে সাথেই মেঘ মাথায় হাত দিয়ে চুল আঁকড়ে ধরল। ও নো, এটা আমি কি করেছি? আমি মেয়েকে আমি আমি ওকে কিস করেছি, তো রাগের মাথায় আবার আই লাভ ইউ বলে দিয়েছি। ও গড ড্যাম ইট, কাজটা একদম ঠিক হয়নি। আর বাই দ্য ওয়ে, রবির সাহস কী করে হলো মেয়েকে টাচ করার? আজকে তোকে আমি মেরে ফেলতাম যদি না ওরা আমাকে আটকাতো। কেন যে আটকাতে গিয়েছিল ওরা আল্লাহ জানে, নাহলে আজকের শেষ দিন হতে পৃথিবীতে। বাট মেয়ে তো এখন সত্যি সত্যি এটাই ভাববে যে আমি ওই সুযোগ নিতে চেয়েছি, তাই ওকে কিস করেছে। মেয়ে তো রিয়েক্ট করার কথা ছিল, কারণ ও এঙ্গেজড। সো অন্য একজন ওকে কিস করলে অবশ্যই সেটা স্বাভাবিকভাবে নেবে না। মেয়ের মাইন্ডে এখন আমাকে নিয়ে কী চলছে? ওর কি আমার প্রতি একটু ফিলিংস নেই? না না, এসব আমি কী ভাবছি? আমার প্রতি ওর কোনো ফিলিংস কেন থাকবে? ও তো আমাকে সহ্য করতে পারে না। কী দোষ করেছিলাম আমি? তোমাকেই কেন আমার ভালোবাসতে হলো? এসব নানান ধরনের কথা ভাবতে ভাবতেই মেঘ ওয়াইনের গ্লাসে মুখ দিল। ওর দৃষ্টি স্থির হয়ে আছে সামনে ল্যাপটপে থাকা মিহুর হাসিমুখী ছবিটার দিকে। মেঘ বর্ষে যে দাঁড়িয়ে আছে তার প্রিয়তমার জন্য। মিহু মুচকি হেসেই মেঘের দিকে এগিয়ে যেতে গেলেই অন্য একটা মেয়ে এসে মেঘের হাতে হাত রাখে। মেঘও সেই মেয়েটির হাতে চুমু দিয়ে মেয়েটিকে জড়িয়ে ধরে। মিহুর সামনে মেঘ অন্য একটি মেয়েকে নিয়ে চলে গেল বিয়ে করতে। এসব স্বপ্ন দেখে মিহু লাফ দিয়ে ঘুম থেকে উঠে বসলো।
আশেপাশে তাকিয়ে জোরে একটা নিঃশ্বাস ফেলল। ও কখনো চোখ বন্ধ করে বসে আছে এখনো। রাগে ও শরীর জ্বলে যাচ্ছে, কারণ একটাই, মেঘ কেন অন্য একটা মেয়েকে বিয়ে করতে নিয়ে গেল। এসব ভেবেই সকাল সকাল মিহুর মেজাজটা বিগড়ে গেল। ও কম্বলের নিচ থেকে উঠে ওয়াশরুমে ঢুকে পড়ল। মুখে ততক্ষণে পানির ঝাপটা দিতেই ও বুঝতে পারলো ও স্বপ্ন দেখেছে, কিন্তু তাও মেজাজ 880 ভোল্টে গরম হয়ে আছে। মিহু ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে বের হয়ে ধীরে সুস্থে রেডি হয়ে নিচে চলে গেল। এত সকালে মিহুকে দেখে মিসেস রায়জাদা হাঁ হয়ে গেলেন। মিস্টার রায়জাদা নিজের চোখ ডলে ভালো করে দেখলেন এটা আসলেই তার মেয়ে মিহু। মিহু, হুম। তুমি এত সকালে? কয়টা বাজে? মাত্র 8টা বাজে। ও, কি হয়েছে মামনি, তোমার মুড অফ মনে হচ্ছে? কিছু হয়নি বাপি। গতকাল রাতে কি হয়েছিল? এত করে ডিনারের জন্য আমি আর তোমার বাপি তোমাকে ডাকলাম, কিন্তু তুমি কোনো সাড়াই দিলে না। ভালো লাগছিল না তাই। আমার মামনিকে কে কি বলেছে বলো তো? কেন? গাল ফুলিয়ে রেখেছো কেন তাহলে? এমনি বাজে স্বপ্ন দেখেছি তাই। কি এমন স্বপ্ন দেখেছো যে সব সময় যেই মুখে হাসি থাকে আজ সেই মুখে চন্দ্রগ্রহণ হয়ে আছে? মাম্মাম, ওই মেয়ে না, কিছু না। এই রে, একটু হলেই তো স্বপ্নে দেখা মেঘের কথাটা বলে দিতাম, একটুর জন্য বেঁচে গেছি। কিছু একটা বলতে চেয়েও থেমে গেল মনে হলো। আচ্ছা, তোমরা আমাকে জেরা করছো কেন? জেরা কোথায় করছি, জাস্ট জিজ্ঞেস করলাম। ব্রেকফাস্ট দাও তাড়াতাড়ি। দিচ্ছি, বসো। মিসেস রায়জাদা মিহুকে খাবার দেওয়ার পরে মিহু তাড়াতাড়ি করে খেয়ে কলেজের জন্য বেরিয়ে গেল। ও গাড়ি ড্রাইভ করছে আনমনে। মাথায় বারবার স্বপ্নে দেখা দৃশ্যগুলোই করে নাড়ছে। ও চাইছে না এসব ভাবতে, কিন্তু তাও এসব ভাবা বন্ধ করতেও পারছে না। স্পেশালি মেঘের দৃশ্যটা নাই। মিহুর মেজাজ খারাপ হয়ে গেল এবার মুহূর্তের মধ্যে। পার্কিং এর গাড়িটা রেখে আশেপাশে চোখ বুলিয়ে দেখলো কোথাও মেঘের গাড়ি নেই। তার মানে মেঘ এখনো আসেনি, কিন্তু ওর তো এতক্ষণে চলে আসার কথা। তাহলে কি আমি আজকে বেশি আগে চলে এসেছি? ধুর, কী সব ভাবছি আমি। যাই, অনু আর নীলের সাথে দেখা করে আসি। মিহু ক্যান্টিনে চলে গেল। ক্যান্টিনে ঢুকতেই দেখতে পেল অনু আর নীলকে। মিহুকে আজ এত তাড়াতাড়ি দেখে নীল আর অনুর চোখ তো কপালে উঠে গেল। অনু আর নীল একে অপরের দিকে তাকিয়ে আবার মিহুর দিকে তাকালো। নিজেদের চোখ ভালো করে মুছে নিয়ে দেখলো আসলেই মিহু এসেছে। কি রে, সূর্য আজকে কোন দিক দিয়ে উঠেছে? ভুল দেখছি না তো? তুই আসলে মিহু তো? থাপ্পড় না লাথি, কোনটা দিলে বিশ্বাস করতে সুবিধা হবে তোদের? একটা দেওয়া লাগবে না। তাহলে এমনি এমনি বিশ্বাস করে নে। চল ক্লাসে যাই। চল। অন্যে মিহু, নীল আর অনু হলরুমের পাশ দিয়ে যাওয়ার সময় একটা পরিচিত গানের কণ্ঠ শুনতে পেল। মিহু সাথে সাথেই দাঁড়িয়ে গেল ওখানে। নীল আর অনু দাঁড়িয়ে দেখলো মিহুকে দাঁড়াতে দেখে। মিহু হলরুমের সামনে যেয়ে গেট খুলতেই দেখতে পেল মেঘকে। মেঘ হাতে গিটার নিয়ে বসে আছে। মেঘের গিটার বাজানো দেখে মিহু কিছুটা অবাকই হলো, কারণ ও জানতো না যে মেঘ গিটারও বাজাতে জানে। গিটার বাজাতে বাজাতে মেঘের চোখ গেল গেটের দিকে। ওখানে মিহুকে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হাসলো। আজকে ওর মুড খুব ফ্রেশ, যার কারণ হলো মেঘের ড্যাড। মিহুকে দেখে মেঘ গিটার বাজিয়ে গান ধরলো। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া যাক, কেড়ে যাবে চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, কেড়ে যাবে চোখের বাইরে না। ও আটকে তোকে রাখতে চাইছি খুব, সকালে আমার বিকেলে আমার, তুই ডাক না দিলে থাকবো আমি চুপ, দিনেতে আমার দুপুরে আমার। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা,
কথা দেওয়া যাক গেলে যাবি চোখের বাইরে না। গান শেষ করে মেঘ মিহুর দিকে তাকালো। মিহু মুগ্ধ নয়নে তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘের গানের গলা যে এত সুন্দর তা মিহুর আগে জানা ছিল না। গানটা যে মিহুকে ডেডিকেট করে গাওয়া তা বুঝতে সময় লাগলো না ওর। মেঘ আর চোখে মিহুর দিকে তাকাচ্ছে। ও এখন যথাসম্ভব মিহুর থেকে দূরেই থাকতে চায়, কারণ মিহুকে থাপ্পড় মেরেছে তাই। মেঘ মিহুর দিকে রাগী চোখে তাকিয়ে উঠে মিহুর পাশ কাটিয়ে চলে গেল। মেঘকে এভাবে চলে যেতে দেখে মিহু ভ্রু কুচকে তাকালো ওর যাওয়ার দিকে। মিহু আর কিছু না ভেবে মেঘের পেছনে পেছনে দৌড়াতে গেল। অনু আর নীল হলরুমে দাঁড়িয়ে রইল। নীলা আর মানিকও হলরুমেই বসেছিল। মেঘকে এভাবে চলে যেতে দেখে ওরা একটু অবাক হলো। ওরা মেঘের পেছনে যেতে যেতে মিহুকে মেঘের পেছনে যেতে দেখে ওরা আর গেল না। মানিক অনুর দিকে তাকাতেই অনু মুখ ভেঙচি দিল। নীলার দিকে তাকাতেই নীলা ভাব দেখিয়ে ওর কাঁধের সামনে আসা চুলগুলো পেছনে ছিটিয়ে দিল। পেতনি, মুখ ভেঙচি দিও না, না হলে মুখটা বাঁকা হয়ে যাবে। আমি পেতনি, আমি জানি, তোমার বলতে হবে না। নিজের প্রশংসা নিজেই। হ্যাঁ তো, আচ্ছা, এত ঝগড়া কেন করো তুমি? কি? আমি ঝগড়া করি? আমি ঝগড়া করি? এই দেখো, এখনো তো কেমন ঝগড়া করছো। আমি না ঝগড়া, তুই করিস। তোর 14 গোষ্ঠীর ফ্রেন্ড সার্কেল ঝগড়া করে। আমার 14 গোষ্ঠী ফ্রেন্ড সার্কেল এখানে কোথা থেকে এলো? তো আমাকে বললি কেন আমি ঝগড়া করি? আর তুই তোকারি কেন করছো? সব দোষ তোর। আমার মেজাজটাই খারাপ করে দিয়েছিস তুই। শয়তান বজদাত পড়লা জানি কোথাকার। অনু হন হন করে হলরুম থেকে বেরিয়ে গেল। মানিক হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। অনু হলরুমের বাইরে এসে ফিক করে হেসে দিল। ও হাসতে হাসতে ওখান থেকে চলে গেল। নীলা বসে বসে চ্যাটিং করছে দেখে নীলকে খোঁচা মেরে বলল, কোনো ভালো মানুষের হায়াত কমাচ্ছে। মানে কি? তুমি তো কোনো মানুষের সাথে স্বাভাবিকভাবে কথা বলো না, তাই বললাম আর কি। তুমি কি বলতে চাইছো আমি অস্বাভাবিক আচরণ করি? হুম? সে আর বলতে। তুমি মনে হয় খুব স্বাভাবিক আচরণ করো। এনি ডাউট? চেহারাটা একবার আয়নায় দেখো, একদম বান্দরের মতো লাগে দেখতে। হুঁ। কি আমার মতো এমন হ্যান্ডসাম একটা ছেলেকে তুমি এটা বলতে পারলে? আসছে হ্যান্ডসাম ছেলে, এর থেকে তো তেলাপোকাও কিউট হয়। হোয়াট দ্য? হ্যালো। নীল রেগে কিছু বলতে চেয়েও থেমে গেল আর হনহন করে হলরুম থেকে বেরিয়ে গেল। নীলা ওখানেই হেসে দিল। ও হাসতে হাসতে আবার ফোন টিপতে লাগলো। এদিকে মেঘ ক্যান্টিনে যেয়ে বসলো। মেহুও মেঘের পিছনে পিছনে এসে মেঘের সামনে বসলো। মেঘ একবার মেহুর দিকে তাকিয়ে নিজের ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। মেহু বেশি কিছুক্ষণ ওভাবেই বসে রইল, কিন্তু মেঘ ওর সাথে কোনো কথা বলছে না দেখে মেহু এবার রেগে গেল। মেঘের হাত থেকে ফোনটা কেড়ে নিল। মেঘ বিরক্ত হয়ে তাকালো ওর দিকে। মিহু মেঘের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। মেঘ মিহুর কাজে অবাক হয়ে গেল। মিহু পার্কিংয়ে এসে মেঘের হাত ছেড়ে দিয়ে দাঁড়ালো। মিহুর চেহারায় রাগ স্পষ্ট ফুটে উঠেছে। হোয়াট ইজ দিস? আমাকে ইগনোর করছো কেন? সরি, আমি কেন তোমাকে ইগনোর করব? তাহলে কথা বলছো না কেন? এমনি মুড নেই। মোড নেই বললেই হলো। তাহলে গতকাল কিস কেন করেছিলি বল? কিস করতে মন চেয়েছিল তাই করেছে। ওই আমাকে কি তোর সরকারি মনে হয় যে যখন ইচ্ছে তখন কিস করবি? একদম চুপ। সরকার মানে কি? হ্যাঁ, নিজেকে তো সস্তা কেন ভাবো তুমি? আমি নিজেকে সস্তা ভাবি। না ভাবলে কি এটা বলতে পারতে? তাতে তোর কি? অনেক কিছু। আর তুতোকারি বন্ধ করো। আমি আজকে দেখেছি তুমি আমাকে সামনে রেখে অন্য একটা মেয়েকে নিয়ে বিয়ে করতে যাচ্ছ। এটা কি সত্যি? সত্যি তো না, তবে হতে পারে, কাজ আমার বিয়ে ফিক্সড হয়ে গিয়েছে। কি? ইয়াপ। আর ইউ কিডিং মি? নো, তাহলে আমাকে কিস করলি কেন গতকাল রাতে? ইটস নট এ বিগ ডিল। তোকে মুহূর্তেই মিহু নিজের চোখ বন্ধ করে ফেলল আর ওর হাত দুটো আবদ্ধ হলো মেঘের শার্টের করানে। মেঘ পরম আবেশে মিহুর ঠোঁটের স্বাদ নিতে যাচ্ছে। মেঘের দুই হাত মিহুর কোমরে আবদ্ধ করে আছে। কতক্ষণ যে ওরা এভাবে ছিল তার হিসাব নেই। কিছুক্ষণ পর মিহুকে ছেড়ে দিতেই মিহু চিল্লিয়ে উঠল, ওই হতুম পেঁচা, তোর না বিয়ে ঠিক হয়ে গেছে, তারপরও তুই আবার আমাকে কিস করলি? লুচু হনুমান জানি কোথাকার। তোর বউয়ের উপরে ঠাড়া পড়বো, তুই বিধবা হবি, তোর বউ চার চোখা হইব। বজ্জাত পোলার লাল মুরগির টেরা বান্দর, কান কাটা পেতনু,
লেজ কাটা টিকটিকি, ছালছেরা মোরগ, ইবলিশ শয়তান, জাপানিজ বিল্লি, নাইজেরিয়ান অ্যানাকোন্ডা, অস্ট্রেলিয়ান জিরাফ, আফ্রিকান ডাইনোসর, আর যেন কি। এগুলো কি ছিল? তোর জন্য অভিশাপ আর আমার জন্য স্পেশাল গালি। আমার বউয়ের ব্যাপারে এত কিছু বলার সাহস কে দিল তোমায়? আমার বউ সবার থেকে আলাদা, ওর সাথে কারো তুলনা হয় না। ও একদম আমার মনের মতো, আমার মনের রানীও, আমার মেঘ পরিও। তার মধ্যে তুমি কে? মেঘের কথা শুনে মিহুর চোখ দিয়ে পানি চলে আসলো। এই ছেলেটা গতকালকেই ওকে বলেছে যে ভালোবাসে, আর আজকে তার সমস্ত ভালোবাসা অন্য একটা মেয়ের নামে করে দিল। এটা কিভাবে সম্ভব ভাবছে মিহু। সরি। মিহু আর কিছু না বলে দ্রুত পা চালিয়ে নিজের গাড়িতে উঠে চলে গেল। আরে মেঘ মিহুর এমন ব্যবহারের মানে কিছুই বুঝলো না। ও কি ভুল দেখলো? মিহুর চোখে কি সত্যিই পানি ছিল? কে জানে, এখন ওর এত কিছু ভাবার সময় নেই। ও চলে গেল ওখান থেকে। মিহু নাক টানতে টানতে শেষ হয়ে যাচ্ছে। পাশে বসে আছে মিহুর বাপি। মিহুর মামাম রান্নাঘরে রান্না করছে। মিহু আসার পর থেকে কান্না করে যাচ্ছে। কান্না তো না, একে বলে ন্যাকা কান্না, কিন্তু চোখের পানি আছে এতে। মিহুর বাপি মেয়ের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে কি হয়েছে জিজ্ঞেস করছে, কিন্তু মিহু কোনো কথা বলছে না। ও তো আরো জোরে কান্না করছে। মামুনি, কি হয়েছে তোমার? তুমি না বললেও আমি বুঝবো কি করে? আচ্ছা, তোমাকে কে কি বলেছে আমাকে বলো, আমি তার 14 গোষ্ঠীর তুষ্টি করে ফেলবো। বাপি, বলো মামুনি। ওই ওই মেঘ। এটুকু বলেই আবার ন্যাকামি করে কাঁদতে লাগলো। মেঘ মানে ইরফান চৌধুরীর ছেলে? বাপি, ওই মেঘ, ও ও আমাকে ও কি বলেছে তোমাকে মামুনি? ও গতকাল আমাকে বলেছে আমাকে নাকি ভালোবাসে, আর আজ যখন আমি ওর সাথে কথা বলতে গেছি তখন ও বলল ও নাকি বিয়ে ঠিক হয়ে গিয়েছে। মিহু ন্যাকামি করে কথাগুলো বলে আবারও কাঁদতে লাগলো। মিহুর বাপি মেয়ের কথায় হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না। তো তুমি কি মেঘকে ভালোবাসো? জানি না তো বাপি, কিন্তু মেঘের মুখে অন্য একটা মেয়ের কথা শুনে আমার খুব খারাপ লেগেছে। আমি তো ওর হবু বউকে ইচ্ছে মতো অভিশাপ দিয়ে এসেছি। কত বড় সাহস ওর যে আমার মেঘকে বিয়ে করবে। তোমার মেঘ? বাপি। ওকে ওকে মামুনি, আই এম সরি। মামুনি, কান্না করো না। তার মানে আমার দেখা স্বপ্ন সত্যি হয়ে গিয়েছে? কোন স্বপ্ন? মিহু সব ওর বাপিকে খুলে বলল। ওর বাপি মিটমিট করে হাসছে মেয়ের কাণ্ড দেখে। মামুনি শোনো, আমি তোমাকে আইডিয়া দেই। মিহু লাফ দিয়ে ওর বাপের দিকে ঘুরে বসলো। আগে কান্না থামাও। বাপি মিহুর গালে হাত দিয়ে চোখের পানি মুছে দিল। এবার বলো। শোনো মামুনি, ওর বিয়ে ঠিক হয়েছে। বিয়েটা তো আর হয়ে যায়নি, তাই না? হুম। তাই তুমি ওকে এখনো ইচ্ছে মতো জ্বালাও বা এমন কিছু করো যাতে ওর মন আবার তোমার দিকে চলে আসে। থ্যাংক ইউ বাপি, ইউ আর এ জিনিয়াস। ওয়েলকাম মামুনি। মিহু উঠে ওর রুমে চলে গেল। রুমে যেয়ে ফোন হাতে নিয়ে দেখতে পেল মেঘ ওর এঙ্গেজমেন্টের ইনভিটেশন পাঠিয়েছে। মিহু ওদের কথা শুনে বিরক্ত হয়ে তাকালো ওদের দিকে। মিহু উঠে ওর রুমে চলে গেল। রুমে যেয়ে ফোন হাতে নিয়ে দেখতে পেল মেঘ ওর এঙ্গেজমেন্টের ইনভিটেশন পাঠিয়েছে। এটা দেখেই মিহু রেগে গেল। এদিকে মিহুর বাপি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে মেয়ের কথাগুলো ভেবে। তখনই মিহুর বাপির ফোনে কল আসলো। ফোন হাতে নিয়ে দেখে ইরফান চৌধুরী কল দিয়েছে। উনি মুচকি হেসে ফোনটা রিসিভ করলেন। কি খবর বিআই সাহেব? বিআই সাহেব, খবর তো পুরাই গরম। কেন? আরমান রায়জাদা তার মেয়ের সব কথা বললেন ইরফানকে। ওদিকে ইরফান চৌধুরীও হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এদিকে বেশ কিছু দিন কেটে গেল। মিহু মেঘের সাথে কথা বলতে গেলেই মেঘ মিহুকে এড়িয়ে যায়, যে মিহুর একদম ভালো লাগে না। এখন আশফির সাথে থেকে মেঘকে জেলাস ফিল করাতে চাইলেও পারে না, কারণ মেঘ পাত্তা দেয় না। মিহু দিন দিন চুপচাপ হয়ে যাচ্ছে। মেঘের এই ব্যবহারগুলো ভালো লাগছে না ওর। তাই ও ঠিক করেছে ও মেঘের বাসায় যাবে আজকে, আর মেঘের বাবাকে পটাবে। এদিকে কলেজ ক্যাম্পাসের মাঠে বসে আছে অনু আর নীল। তখনই ওরা দেখলো মানিক আর নীলা একসাথে কলেজে ঢুকছে। মানিক আর নীলাকে এতটা ক্লোজ দেখে নীল আর অনুর কোনো রিয়াকশন নেই, কারণ ওরা জানে যে মানিক আর নীলা বেস্ট ফ্রেন্ড, সো ক্লোজ হতেই পারে। কিন্তু আশেপাশের অনেকেই বলাবলি করছে যে হাউ কিউট কাপল দে আর। এই কথাটা শুনেই অনু আর নীলের মেজাজটা গরম হয়ে গেল। অনু উঠে মানিকের সামনে গেল।
নীলা অনুকে দেখে হাই দিল। অনু নীলাকে কিছু না বলে মানিকের কলার ধরে টেনে ওখান থেকে মানিককে নিয়ে যেতে লাগলো। মানিক আর নীলা দুজনেই হতভাগ অনুর কাছে। নীলা ওদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। তখনই ওর পেছনে নীল এসে দাঁড়ালো। নীল নীলার হাত শক্ত করে ধরে পার্কিংয়ে নিয়ে গেল। নীলা চেঁচামেচি করছে, কিন্তু নীল কানে তুলছে না নীলের কথা। পার্কিংয়ে এসে নীলার হাত ছেড়ে দিল নীল। হাজব তো, এভাবে টেনে আনলে কেন আমাকে? মানিক তোমার জাস্ট বেস্ট ফ্রেন্ড, রাইট? হ্যাঁ, কিন্তু কেন? তুমি জানো তোমাকে আর মানিককে এত ক্লোজ দেখে কলেজের অনেকেই মন্তব্য করেছে তুমি নাকি মানিকের গার্লফ্রেন্ড। কি? জি, হোয়াট দ্য হেল? তাই বলছি একটু ডিস্টেন্স মেনটেন করে চলবে এখন থেকে মানিকের কাছ থেকে। ইম্পসিবল, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আর এখন কি আমি মানুষের কথার জন্য নিজের বেস্ট ফ্রেন্ডের সাথেও মিশতে পারবো না? মানুষের কথাগুলোও তো একটু চিন্তা করতে হবে, তাই না? এক্সকিউজ মি, আমি পারবো না। মানুষের কথা চিন্তা করার মতো সময় আমার কাছে নেই। আমি আমার মতো থাকতে পছন্দ করি। ওকে? আর আমার যে তোমার সম্পর্কে এসব উল্টাপাল্টা কথা শুনতে ভালো লাগে না সেই বেলায়। নিজের কান বন্ধ করে রাখো, তাহলে আর শুনতেই হবে না। নীলা, লিসেন, তোমাকে মিহুকে আর অনুকে নিয়েও অনেক কথা হয় কলেজে। কোথায়? আমি তো কিছু বলতে আসিনি তোমাকে, তাহলে তুমি কেন বলবা? মানে মিহু আর অনু আমার বোন, আমার কাজিন ওরা। তো মানিক আর মেঘাও তো আমার কাজিন, আমার ভাই লাগে ওরা। তোমরা তিনজনও কাজিন? হ্যাঁ, কেন এমনভাবে বলছো? মনে হচ্ছে আগে জানতা না। সিরিয়াসলি আমি আগে জানতাম না। ওহ গড, এখন তো জানো, তাই নেক্সট টাইম কিছু বলতে আসবে না এই ব্যাপারে। এই বলে নীলা চলে গেল ওখান থেকে। নীল চুপ করে দাঁড়িয়ে আছে ওখানে এখনো। ও এক হাত নিজের চুল টানছে। অনু মানিকের শার্টের কলার ধরে টেনে মানিককে হল রুমে এনে দাঁড় করালো। অনুর চেহারা স্পষ্ট রাগ ফুটে উঠেছে। মানিক হাবলার মতো বিষয় নিয়ে অনুর দিকে তাকিয়ে আছে। কি রে মুখ পোড়া অনুমান, আমার দিকে ড্যাপড্যাপি করে তাকিয়ে আছিস কেন? তুমি আমাকে এভাবে টেনে আনলে কেন? আর তুই তোকারি কেন করছো? চুপ, একদম চুপ। আমি তোকে প্রশ্ন করছি, তুই উত্তর দিবি। তা না করে তুই উল্টো আমাকে প্রশ্ন করছিস। সাহস কত বড় তোর? আরে চুপ, যা বলছি তার উত্তর দে। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। কচি খোকা তুই, তাই কিছুই বুঝতে পারছিস না? আমি কি করছি বলবি তো? বলবা তো? কি, তুই আমাকে তুই করে সম্বন্ধ করলি? যা, তোর সাথে আর কথাই বলবো না। ফাজিল বজ্জার ছেলে, তেলপোকা, ইন্দুরের ডিম, কুতুবুদ্দিনের নাতি। থামো থামো, সরি, আমার ভুল হয়েছে। আমি আর কখনো তোমাকে তুই বলে সম্বোধন করব না। তোর 14 কুষ্টির তুষ্টি, সর সামনে থেকে। আরে বাবা, সরি তো। ওই চ্যামড়া, আমি তোর কোন জন্মের পাবে লাগি? হ্যাঁ, ঘাট হয়েছে আমার। তোমার সাথে কথা বলা আর দেওয়ালের সাথে মাথা বাড়ি দেওয়া একই ব্যাপার। কি বললি তুই? কিছু না, কিছু না। নীলার সাথে তোর কিসের সম্পর্ক? মানে? আজকে সত্যি কথা শোনাই ছাড়বো আমি। বল নীলা তোর কি লাগে? নীলা আমার বেস্ট ফ্রেন্ড প্লাস কাজিন। কেন? সত্যি তো? হ্যাঁ রে মা। তাহলে ক্যাম্পাসের কিছু কিছু মানুষ কেন বলছে তুমি আর নীলা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লাগো? কি সব আবল তাবল বলছো? আবল তাবল কিছুই বলিনি, সত্যি কথাই বলছি। লিসেন অনু, আমি সিরিয়াসলি বলছি, নীলার সাথে আমার সম্পর্ক শুধু মাত্র একজন বেস্ট ফ্রেন্ড প্লাস কাজিন ভাইয়ের। এর থেকে বেশি আমাদের মধ্যে আর কিছুই নেই। সত্যি তো? বিশ্বাস করছো না কেন তুমি? অ্যান্ড ওয়েট ওয়েট, কি? আর ইউ জেলাস? অনু ততমতো খেয়ে গেল মানিকের কথা শুনে। ও কোনো মতে নিজেকে স্বাভাবিক করে নিল। তারপর মানিকের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আমি কেন জেলাস হতেও যাবো? পাগল তুমি। না, আমার মনে হলো আর কি। তুই থাক তোর মন নিয়ে, ফাজিল জানি কোথাকার। এই বলে অনু চলে গেল হনহন করে। মানিক বোকার মতো দাঁড়িয়ে আছে। অনুর এরূপ আচরণের মানে বুঝলো না ও। মাথা চুলকাতে চুলকাতেই ও নিজেই চলে গেল। মেঘ বেডে বসে ল্যাপটপে কাজ করছিল, তখনই বাসার বেল বেজে উঠল। একজন সার্ভেন্ট এসে গেট খুলে দিল। জি, কাকে চাই? আমি মিহু, ইরফান আঙ্কেল আছে? জি আছে, আপনি ভেতরে এসে বসুন, আমি স্যারকে ডেকে দিচ্ছি।
না না, আপনাকে ডেকে দিতে হবে না। আপনি শুধু আমাকে একটু দেখিয়ে দিন উনি কোথায় আছে, আমি নিজেই চলে যাব ওনার রুমে। আচ্ছা আসুন। সার্ভেন্ট মেহুকে ইরফান চৌধুরীর রুম দেখিয়ে দিল। মেহু রুমে ওকে দিয়ে দেখলো ইরফান চৌধুরী দাবার বোর্ড নিয়ে বসে আছে একা একা। মেহু যেয়ে ইরফান চৌধুরীর পাশে বসে পড়ল। মেহুকে দেখে ইরফান চৌধুরী বেশ অবাকই হলেন। আরে মা তুমি? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভাবলাম আপনি সারাদিন বাসায় একা একা থাকেন, তাই আপনার সাথে কিছুক্ষণ বসে আড্ডা দিয়ে যাই। খুব ভালো করেছো ইসি। এখন তোমার সাথে কিছুক্ষণ কথা বললে আমার মনটা ফ্রেশ থাকবে। তো কি করছিলেন একা একা? দাবা খেলতে পারো? হ্যাঁ, বাপির কাছ থেকে শিখেছি। আমার সাথে খেলবে? অবশ্যই। তো শুরু করা যাক। ইরফান চৌধুরী আর মিহু দাবা খেলায় ব্যস্ত হয়ে গেল। ওরা দুজন খেলছে আর জোরে জোরে হাসাহাসি করছে আর হই হুল্লোড় করছে। মেঘ উপর থেকে এত চেঁচামেচির শব্দ শুনে ল্যাপটপ বন্ধ করে নিচে নেমে এলো। মেঘের বাবার রুম থেকে সাউন্ড আসছে দেখে ও ওদিকে চলে গেল। বাবার রুমে ঢুকে মেহুকে দেখে অবাক হয়ে গেল ও। মেহু আর মেঘের বাবা বাচ্চার মতো করছে। মেঘের বাবা মেহুর গুটি খেয়ে ফেলেছে দেখে মেহু ঠোঁট উল্টে কাঁদো কাঁদো চেহারা বানিয়ে রেখেছে আর বলছে, আঙ্কেল, আমি কিন্তু কান্না করে দিব। মেঘের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো ওর বাবাকে এত হাসি খুশি দেখে। আর মেহুর কার্যকলাপ দেখে হেসে দিল ও। পরক্ষণে ওর মাথায় আসলো যে মিহু এখানে কি করে। তখনই মেঘের বাবার গলা শুনে মেঘ ওদিকে তাকালো। আরে মেঘ, এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। না ড্যাড, দেখতে এসেছিলাম তুমি কি করো। আয় বস, দেখ কি এসেছি। হাই। হ্যালো মিহু। মেহু চোখ রাঙিয়ে তাকালো মেঘের দিকে। মেঘ চোখ সরিয়ে আশেপাশে তাকাতেই লাগলো। দাঁড়িয়ে আছো কেন? বসো। না না, ইটস ওকে। মেহু মেঘের হাত ধরে টান দিয়ে বসিয়ে দিল। মেঘ একটু সরে বসলো মেহুর থেকে। মেহু দাঁত চেপে তাকালো মেঘের দিকে। আঙ্কেল, আপনার ছেলে একটা রসহীন মানুষ। মেঘ চোখেতে ভ্রু কুচকে তাকালো মেহুর দিকে। মেহু এখনো দাঁতে দাঁত চেপে বসে আছে। আমার ছেলেকে তোমার রাসহীন মনে হলো? আরে না না, মাইন্ড কেন করব? সত্যি কথা বললে মাইন্ড করার কি আছে? ড্যাড। না তো, আমি তো কিছু বলিনি। আরে আঙ্কেল, জাস্ট চিল। নিজের ছেলেকে এত ভয় কিসের? এই তুমি চুপ করো। কে তুমি? তোমার কথায় চুপ করব কেন? আমার বাসায় এসে আমাকে জিজ্ঞেস করছে আমি কে। এক্সকিউজ মি, বাড়িটা তোমার না, বাড়িটা আঙ্কেলের। আর সে আঙ্কেলের ছেলে আমি, সো বাড়িটাও আমার। কোনো প্রুফ আছে? কিসের? তুমি যে আঙ্কেলের ছেলে তার প্রুফ কি? ড্যাড নিজে প্রুফ, আর আমিও প্রুফ। আঙ্কেল, ও কি আপনার ছেলে? বলেই মিহু ইরফান চৌধুরীকে এক চোখ টিপ দিল। ইরফান চৌধুরী মিহুর মজা করা বুঝে উনিও তালে তাল মেলালেন। না রে মা, আমার ছেলেটার সাথে হাসপাতালে এক্সচেঞ্জ হয়ে গিয়েছে, তাই আর কি করার, ওকেই নিজের ছেলে হিসেবে মেনে নিয়েছি। ড্যাড। উই আর জাস্ট কিডিং মাই সন। তোমাদের সাথে আর কথাই বলবো না। মেঘ উঠে চলে গেল নিজের রুমে। মিহু আর ইরফান চৌধুরী হেসে দিয়ে একে অপরের সাথে হাই ফাইভ করলেন। তখন একজন সার্ভেন্ট এলো রুমে। স্যার, লাঞ্চ রেডি। যাও, আমি আসছি। ওকে স্যার। চলো আম্মু, আমরা আজকে একসাথে লাঞ্চ করব। না আঙ্কেল, অন্য একদিন করব, আজকে আমি যাই। ও, তোমার কোনো কথা আমি শুনছি না। আজকে তুমি আমাদের সাথে লাঞ্চ করবে, মানে আমাদের সাথেই করবে। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, চলেন। ইরফান চৌধুরী আর মিহু ডাইনিং টেবিলে যেয়ে বসলো। কিন্তু মেঘ নেই এখানে। তাই ইরফান চৌধুরী মেঘের কথা জিজ্ঞেস করলে একজন সার্ভেন্টকে। মেঘ কোথায়? ছোট স্যার বলবেন খাবেন না? আঙ্কেল তুমি খাও, আমি নিয়ে আসছি তোমার জিদি ছেলেকে। তুমি পারবে? অবশ্যই। তুমি যদি পারো তাহলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। পাক্কা তো? ইরফান চৌধুরী হেসে দিলেন মিহুর বাচ্চা বাচ্চা কথা শুনে। পাক্কা। তার আগে আমার কিচেনে কিছু কাজ আছে। কিচেনে কি কাজ? তোমার ছেলেকে জব্দ করার হাতিয়ার আছে। যেমন? অজানাই থাক। আচ্ছা। মিহু এক দৌড়ে কিচেনে চলে গেল। মেঘের খাবারের জন্য যে তরকারির বাটি রাখা হয় সেই বাটিটা নিয়ে ইচ্ছে মতো বাটিতে মরিচের গুঁড়া মিক্স করে দিল। এরপর সেই খাবার নিয়ে উপরে যেতে লাগলো। একজন সার্ভেন্ট মিহুকে আটকে দেয়। ম্যাম, এটা কি ছোট স্যারের জন্য? কেন? কিন্তু ম্যাম, উনি তো ঝাল। খুব পছন্দ করে তাই তো, সেই কারণেই তো বেশি করে দিয়েছি। না ম্যাম, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার কোথাও ভুল হচ্ছে না, সাইড প্লিজ।
মিহু সার্ভেন্টকে উপেক্ষা করে খাবার নিয়ে উপরে চলে গেল। মেঘের রুমের সামনে উঁকি দিয়ে দেখে মেঘ বেডে বসে আছে ল্যাপটপ নিয়ে। মেঘকে খেয়াল করে মেঘ বলে উঠল, ওভাবে চোরের মতো উকি দিচ্ছে কেন? কি আমি চোর? মিহু খাবারটা টেবিলে রাখলো, তারপর কোমরে হাত দিয়ে মেঘের সামনে এসে দাঁড়ালো। তোর সাহস তো কম না, তুই আমাকে চোর বলস? তোর উপর টাটকা টাটকা ঠাড়া পড়ব, বজ্জাত পোলা জানি কোনহানকার। ইন্দুরের মতো চেহারা খান লইয়া এত ভাব দেখাও কিল্লাই? তোর থেকে তো আমার চেহারা যথেষ্ট ভালো দেখতে।